স্বাগত জানাচ্ছি দ্য গ্রেট ওয়াল শোতে। অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী এবং আমি তানজিদ বসুনিয়া। চীন মানেই সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। এই দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্যমণ্ডিত উৎসব রয়েছে, তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের অনুষ্ঠান। তুলে ধরব দেশটির নৈসর্গিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প। নানামুখী কর্মকাণ্ডে সপ্তাহ জুড়েই ব্যস্ত থাকে চীনের সাংস্কৃতিক অঙ্গন। এর ব্যতিক্রম হয়নি গেল সপ্তাহেও। মাত্র 4 দিনের ব্যবধানে 2000 কোটি টাকা আয় করে নিয়েছে চীনের কমেডি সাসপেন্স ধাঁচের সিনেমা বি সামবডি। এদিকে প্রমোশনাল সং প্রকাশের পর এবার ব্যাপক সাড়া ফেলেছে শীতকালীন অলিম্পিক্স নিয়ে একটি ডুয়েট সং। আর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ে অনুষ্ঠিত হয়ে গেল চীন ও পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান উৎসব। মুক্তি পাওয়ার পর সপ্তাহ না পেরোতেই চীনের বক্স অফিস মাতাচ্ছে নতুন চীনা চলচ্চিত্র বি সামবডি। কমেডি সাসপেন্স ঘরানার এই চলচ্চিত্র মুক্তির মাত্র 4 দিনেই আয় করেছে 146 কোটি ইউয়ান বা প্রায় 2000 কোটি টাকা। গল্পের মূল চরিত্রে আছে কয়েকজন চলচ্চিত্র নির্মাতা। নতুন চলচ্চিত্র বানানোর পরিকল্পনা করতে একসঙ্গে মিলিত হন হতাশাগ্রস্ত ওই চলচ্চিত্র পরিচালকরা। সেখানেই ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা, যার নেপথ্যে থাকেন হতাশাগ্রস্ত ওই পরিচালকরাই। হাস্যরসের পাশাপাশি রহস্যময়তায় পরিপূর্ণ এই চলচ্চিত্র ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। চলচ্চিত্র বিষয়ক চীনের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট মাওয়ানের তথ্য মতে 2021 সালের অন্যতম ব্লকবাস্টার হতে যাচ্ছে এই সিনেমা। কাহিনী, দৃশ্যপট আর অভিনয়ের জন্য ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই চলচ্চিত্র। বৈচিত্র্যময় প্রকৃতির জন্য বিশ্বজুড়েই দারুণ সমাদৃত চীন। এই তো পুরো ঋতু জুড়েই চীনকে রঙিন করে তোলা শরৎকে তুষারের আবরণে ঢেকে চীনে এসেছে শীত। চীনে তুষার এলেই যেন তরুণ তরুণীদের মধ্যে আনন্দ উৎসবের ঢল নামে। তুষারপাত শুরু হলেই চলে নানামাত্রিক উৎসবের আয়োজন। আইস স্কেটিং, স্নোবোর্ডিং, স্কিইং সহ নানা খেলায় মেতে ওঠে চীনের তরুণ তরুণীরা। তাদের পাশাপাশি এই আনন্দ উৎসবে সামিল হয় শিশু কিশোররাও। এদিকে আসছে শীতকালীন অলিম্পিক্সের আসরকে কেন্দ্র করে চীনে পাল্লা দিয়ে বাড়ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। অলিম্পিক্স নিয়ে প্রমোশনাল সং প্রকাশের পর এবার আসছে শীতকালীন অলিম্পিক্স নিয়ে দ্বৈত গান। চীনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিকোলাস থিংফুং এবং জয়ী ইয়ুং এর কণ্ঠে শোনা যাবে এই গান। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের জনপ্রিয় এই দুই শিল্পীর গান রেকর্ড করার একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পর্তুগাল ও ব্রাজিলের ঐতিহ্যবাহী এমন নাচের আসর বসে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ে। বিমুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকরা। চীন ও পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের অংশ হিসেবে আয়োজন করা হয় এই উৎসব। এশিয়ার প্রথম মিউজিয়াম অফ কন্টেম্পোরারি ভিজুয়াল কালচার জাদুঘরের যাত্রা শুরু হয়েছে চীনে। দৃশ্যমান সংস্কৃতির চোখ ধাঁধানো সব নির্দেশনায় পরিপূর্ণ এই জাদুঘরের নাম রাখা হয়েছে M+। গত 12 নভেম্বর উন্মুক্ত হয় এই জাদুঘরে অ্যানিমেশন, ঐতিহাসিক লাইফস্টাইল, গাড়ি, পুতুল, বিখ্যাত ভবনের মিনিয়েচার, মাটির তৈরি 80,000 ফিগার, পেন্টিং সহ সব ধরনের সমকালীন ভিজুয়াল আর্টের দেখা পাবেন দর্শনার্থীরা। তানজিদ বসুনিয়া, CMG বাংলা। প্রাচীনকালে বেজিংয়ের মানুষের জীবনযাপন কেমন ছিল? সময়ের সঙ্গে সঙ্গে নগরবাসীর জীবনধারা এসেছে আমূল পরিবর্তন। এই বিবর্তনের পুরনো ইতিহাসকেই বা সংরক্ষণ করা হয়েছে কিভাবে? দর্শক, এই সংগ্রহশালা ঘুরে দেখাবেন বেইজিংয়ের আমাদের দুই সহকর্মী শিখা ও জিনিয়া। চলুন উপভোগ করি প্রাচীন বেইজিংয়ের সৌন্দর্য।
বলতে শহর বা গ্রামের প্রধান সড়কের পাশাপাশি ছোট ছোট রাস্তাকে বোঝায়, যেসব রাস্তা গিয়ে থেমেছে বাসিন্দাদের দুয়ারে। 北京耶路胡同এর 60 শতাধিক বছরের ইতিহাস আছে, তাই এই গুলোকে বেজিংয়ের ইতিহাসের প্রতিফলন বলা হয়। বেজিংয়ের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই হুথং। বেইজিংয়ের হুথং মানে শুধু ছোট ছোট রাস্তা নয়, বরং বেইজিংয়ের হুথং স্থানীয় বাসিন্দাদের আবাসিক এলাকাও বটে। এইসব হুথংকে কেন্দ্র করেই গড়ে উঠেছে প্রাচীন ঘরবাড়ি। আধুনিক কালে এইসব হুথং যেন জীবন্ত জাদুঘর। হুথংয়ে ঢুকলে প্রায় সর্বত্র প্রাচীনতার ছাপ চোখে পড়বে। হুথং যেন বেইজিংয়ের বিশ্বকোষ। হুথংয়ের ছোট বড় বাড়িঘরগুলো বলে প্রাচীনকালে বেইজিংবাসী জীবন কেমন ছিল। আধুনিক যুগের পরশ বড়াই বিশ্বের বহু শহরের মতো বেইজিংয়েরও পরিবর্তন ঘটেছে, কিন্তু বেইজিংয়ের অনেক হুথং সংরক্ষণ করা হয়েছে ইতিহাসের স্বার্থে। হুথং এখন বেইজিংয়ের প্রতীক। বেইজিংয়ের নানলো গুশাং নামের হুথংয়ের নাম এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা যায়। এখানে প্রতিনিয়ত চলে পর্যটকদের আনাগোনা। তারা এখানে আসেন প্রাচীন বেইজিংয়ের পরশ পেতে। নানলো গুশাং প্রাচীন একটি হুথং, আর এর নির্মাণ কাজ শুরু হয় চীনের ইউয়ান রাজবংশ আমলে। এখন তা যেন একটি সেলিব্রিটি স্থানে পরিণত হয়েছে। এখানে আছে অনেক জনপ্রিয় খাবারের ছোট দোকান। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এখানে আসেন এবং বেজিংকে জানা ও বোঝার চেষ্টা করেন। প্রাচীন এই হুথং এর বাণিজ্যিক ও সাংস্কৃতিক মূল্য এখন অনেক। একটি শহরের উন্নয়ন বলতে আমরা সাধারণত বুঝি আকাশচুম্বী অট্টালিকা, সুন্দর সুন্দর রাস্তাঘাট, বিশাল শপিং মল, আধুনিক পরিবহন ব্যবস্থা। কিন্তু সত্যিকারের উন্নয়ন কখনো ইতিহাস ও ঐতিহ্যকে উপেক্ষা করে হয় না। তাই চলতি বছর প্রকাশিত চীনের চতুর্দশ পাঁচশালা পরিকল্পনায় বলা হয়েছে, সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে হবে। নগরের ঐতিহাসিক সাংস্কৃতিক স্মৃতিও সংরক্ষণ করতে হবে। শহর উন্নয়নের সঙ্গে সঙ্গে শহরের ইতিহাস সংরক্ষণ এবং সংস্কৃতি ধরে রাখা বর্তমানে চীনের সাধারণ প্রবণতা। ইতিহাসকে ধরে রাখলে নতুনদের মর্যাদাও বাড়ে। আমরা আশা করি শহর উন্নয়নের সঙ্গে সঙ্গে শহরের ঐতিহ্য ধরে রাখার প্রবণতা অব্যাহত রাখবে। আচ্ছা ঐশী, আপনার কি হানফু সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ, হানফু হচ্ছে চীনাদের ঐতিহ্যবাহী একটি পোশাক। আমার কাছে একটি বিষয় খুব অবাক করার মতো লাগে। আমরা জানি যে হানফু হচ্ছে 5000 বছরের চীনের যে ঐতিহ্য তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু এখনকার তরুণ তরুণীরাও কিন্তু হানফুর প্রতি ঝুঁকছে। তারা কিন্তু হানফু পরেই বিভিন্ন আচার অনুষ্ঠানে যোগদান করছে। বিষয়টা আমার কাছে খুবই ইতিবাচক লেগেছে। হ্যাঁ তানজিদ, আরেকটা ব্যাপার হচ্ছে আমার মনে হয় যে বাঙালিদেরকে শাড়ি পাঞ্জাবিতে যেমন বোঝা যায় যে ওরা বাঙালি, চীনাদেরকেও হানফু পরলে দেখবেন যে এরা চীনা, এটা কিন্তু বোঝা যায়। তো একটা ব্যাপার হচ্ছে যে এই পোশাকটা এমন একটা বিশেষত্ব বহন করে যেটা আসলে তাদেরকে বোঝায় যে ওনারা চীনা। তো এটা সাংস্কৃতিক একটা বহিঃপ্রকাশ বলতে পারেন এই পোশাক। আপনি একদম ঠিক বলেছেন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চীনের ঐতিহ্যবাহী পোশাক হানফু নিয়ে। ঐতিহ্যবাহী এই পোশাক হানফু চীনের ফ্যাশন সচেতন তরুণ তরুণীদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। নানা উৎসব আনন্দে এই পোশাক পরেই আয়োজনে অংশ নেয় চীনারা। বেইজিংয়ের সড়কে হানফু পরা উচ্ছল তরুণ তরুণী, তাদের অনুভূতি এমন যেন ফিরে গেছেন হাজার বছরের পুরানো কোনো রাজরাজড়ার শাসনামলে। রোমন্থন করছেন হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের স্মৃতি।
হাঁটছেন প্রিয়জন কিংবা বন্ধুর সঙ্গে, আবার কেউ ব্যস্ত ছবি তোলায়। উদযাপনের উচ্ছ্বাস যেন বহু গুণ বেড়ে যায় এই পোশাক পরার কারণে। কথিত আছে মিং রাজবংশের সময়ে নতুন নতুন ফ্যাশনের উদ্ভব ও চর্চা শুরু হয়। বর্তমানে চীনে জনসংখ্যার 90%-এরও বেশি হান জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক এই হানফু। বিশেষ করে নতুন নতুন প্রজন্মের কাছে দেশের ঐতিহ্যবাহী পোশাক হানফু এখন বেশ জনপ্রিয়। পারিবারিক, সামাজিক নানা উৎসবে তাদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে এই পোশাক। তাদের বিশ্বাস, পোশাকে ঐতিহ্যের সম্মিলন, চীনা নান্দনিকতারই বহিঃপ্রকাশ। আমার সবচেয়ে পছন্দের পোশাক হানফু। আমি মনে করি এটি চীনাদের জন্য সবচেয়ে উপযুক্ত পোশাক। আমি বিশ্বাস করি হানফুর সৌন্দর্য চীনা সমাজের উজ্জ্বলতা আরও বাড়াবে। তরুণ তরুণীদের আগ্রহ বাড়ায় হানফু প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে চীনে। তৈরি হচ্ছে বাণিজ্যিক সম্ভাবনা। গণমাধ্যম ভিত্তিক এক গবেষণা গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, একসময়ের হারিয়ে যেতে বসা হানফুর শক্তিশালী প্রত্যাবর্তনের কারণে হানফু প্রেমীদের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। রাউজাই জাবিদা ঐশী, সিএমজি বাংলা। পর্যটকদের কাছে নিজের জাতিকে সুন্দরভাবে উপস্থাপন করেন চীনা নাগরিক লি জুয়ান। একসময়ের টেলিভিশন উপস্থাপিকা এখন হয়ে উঠেছেন ডং জাতির মুখপাত্র। পর্যটকরা এলেই লি জুয়ান তাদের সামনে তুলে ধরেন ডং জাতির ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যমণ্ডিত স্থাপত্য। পর্যটকদের প্রিয় মুখ লি জুয়ান। উদ্যমী তরুণী কাজ করেন জাদুঘরে। পর্যটকরা এলে তাদের নিয়ে ঘুরতে বের হন লি। পরিচয় করিয়ে দেন ডং জাতির অসম্ভব সুন্দর সব কাঠের স্থাপত্য আর ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে। এটি হলো ছিয়াংইয়াং সেতু। এর রয়েছে 5টি টাওয়ার, ব্রিজ, প্যাভিলিয়ন। সব মিলিয়ে সেতুটির দৈর্ঘ্য 65 মিটার। এটা শুধু একটি সেতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে চীনা সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য। জন্মস্থানে ফিরে আসার প্রধান উদ্দেশ্য হল আরও বেশি মানুষকে ডং জাতির সংস্কৃতি সম্পর্কে জানানো। আমি পর্যটকদেরকে নিয়ে ঘুরে বেড়াই ডং জাতির গ্রামগুলোতে। প্রতিটি গ্রাম যেন এক একটি জাদুঘর। প্রাচীন স্থাপত্য সহ রয়েছে স্থানীয় সাংস্কৃতিক উৎসব। আয়োজন হয় নানা রকম মেলার। লি জুয়ান এভাবেই আকর্ষণীয় নানা বিষয় তুলে ধরেন পর্যটকদের কাছে। লি মূলত টেলিভিশনে নানা রকম প্রোগ্রাম তৈরি করতেন আর উপস্থাপনায় নিজেকে মেলে ধরতেন নানা রূপে। জন্মভূমিকে বিশ্ব দরবারে সুন্দর করে তুলে ধরতে তিনি চেয়েছেন টেলিভিশনে তার দীর্ঘ সময়ের উপস্থাপনার অভিজ্ঞতা কাজে আসুক। সুন্দর পোশাকে সজ্জিত লি জুয়ানের সঙ্গে ছবি তুলতে ভীষণ পছন্দ করেন পর্যটকরা। ডং জাতির পোশাক আর গহনা বেশি টানে পর্যটকদের। জন্মস্থানকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন লি, তাই তো সময় পেলেই অবদান রাখতে চান তিনি। গ্রামবাসীদের আঁকা ছবিগুলো নিয়ে স্থানীয় স্কুলগুলো পরিদর্শন করেন লি। শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন নানা মাত্রিক অভিজ্ঞতা আর দারুণ সব অনুভূতি। এছাড়া চীনা সংস্কৃতির প্রাচীন ইতিহাস সহ আধুনিক জীবনে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়েও আলোচনা করেন এই তরুণী। সংখ্যালঘু জাতির সংস্কৃতি সুরক্ষায় নানামুখী কার্যকর পদক্ষেপ নিয়েছে চীন। ডং জাতির সংস্কৃতি চর্চায় এরই মধ্যে চালু হয়েছে প্রশিক্ষণ কোর্স। এতে যুক্ত করা হয়েছে বাদ্যযন্ত্র, গান ও নানামুখী ছবির ব্যবহার। ডং জাতির যুবক যুবতীরা এখন অংশ নিচ্ছেন সংস্কৃতি সুরক্ষায়। লি মনে করেন
সবার প্রচেষ্টা এভাবে অব্যাহত থাকলে বিশ্ব দরবারে ছড়িয়ে পড়বে দং জাতির ইতিহাস আর ঐতিহ্য। হাবিবুর রহমান অফি, CMG বাংলা। তিব্বতী থাঙ্গা থেকে শুরু করে লোকজ গান কিংবা ঐতিহ্যবাহী ইয়াক নাচ দেখে মনে হবে এজন্য প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ তিব্বতের সাংস্কৃতিক উপাখ্যান। অপরদিকে পাশেই পোর্সেলিন সিরামিকের ফুলদানি কিংবা নানচিংয়ের ইউনচিন ব্রোকেট। সাংহাইতে অনুষ্ঠিত ৪র্থ চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো যেন পরিণত হয় চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের অদম্য সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ জাদুঘর। চলছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের ঐতিহ্যবাহী ইয়াক নাচ। কেউ কেউ আঁকছেন তিব্বতী থাঙ্কা, আবার কেউ গাইছেন লোকজ গান। এরই সঙ্গে চলছে লোকজ ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রদর্শনীও। এমনি এক আয়োজন ছিল ৪র্থ চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোতে। সম্প্রতি সাংহাইয়ে এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের অদম্য সাংস্কৃতিক ঐতিহ্যের অংশবিশেষ তুলে ধরা হয়। এই প্রদর্শনীতে বিদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। মেলায় দেখা মেলে পোর্সেলিন সিরামিকের ফুলদানি, অলংকার ও নানা রকম সৃজনশীল সামগ্রীর। নানচিংয়ের ইউনচিন ব্রোকেড, উসির মৃৎশিল্প স্থান পায় এখানে। এই প্রদর্শনীর মাধ্যমে সিল্কের পণ্য বিক্রির পাশাপাশি বিদেশি ডিজাইনারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে পণ্যের গুণগত মান আরও বেড়েছে বলে জানিয়েছেন একজন এক্সিবিটর উ চিয়ানহুয়া। এই প্রদর্শনীতে আমাদের সিল্কের পণ্য প্রচুর বিক্রি হচ্ছে। এর মাধ্যমে বিদেশি শীর্ষস্থানীয় ডিজাইনারদের সহযোগিতায় আমাদের পণ্যকে অনন্য উচ্চতায়ও পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বৈশ্বিক সমন্বয়ের প্রতি গুরুত্ব দিয়ে নানচিং ইউনচিন রিসার্চ ইনস্টিটিউট কোম্পানি লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর তুয়ান ইয়াংচিয়ে বলেন, বিদেশি পণ্যের সঙ্গে চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রজ্ঞার সম্মিলন দেখতে চাই আমরা। চীনের প্রদেশ ও অঞ্চলগুলো এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয়। শান্তা মারিয়া, CMG বাংলা। ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে উঠে আসা ৩ তরুণের বন্ধুত্ব হয় ইয়েনচিং বিশ্ববিদ্যালয়ে। সবারই স্বপ্ন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন, কিন্তু যেতে পারেন মাত্র একজন। তবে বিদেশে অধ্যয়ন শেষে খুব একটা সুবিধে করতে না পেরে দেশে ফিরে বন্ধুর কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হন। এক পর্যায়ে যা পরিণত হয় দেশসেরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিউ ড্রিমে। ৩ তরুণের স্বপ্ন পূরণের পথে নানা প্রতিবন্ধকতার গল্প নিয়ে নির্মিত সিনেমা আমেরিকান ড্রিমস ইন চায়না। অজপাড়া গায়ের ছেলে ছেং তংছিং ইংরেজিতে দুর্বলতার কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2 বার ব্যর্থ হয়ে 3য়বারের চেষ্টায় সফল হন তিনি। মং শিওচুন বাবা দাদা ছিলেন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারও স্বপ্ন যুক্তরাষ্ট্রে অধ্যয়ন। নায়ক হচ্ছে তো সুদর্শন তরুণ ওয়াং ইয়াং। অন্য শিক্ষার্থীদের কাছে রোমান্টিক আইডল তিনি। এই 3 স্বপ্নবান তরুণ মিলিত হন চীনের বিখ্যাত ইয়েনচিং বিশ্ববিদ্যালয়ে। চীনে 80-র দশকে অধিকাংশ শিক্ষার্থীদের স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের, যাকে বলা হতো আমেরিকান ড্রিম। মিস্টার চ্যাং, ভিসার জন্য আবেদন করতে 3 বন্ধু গেলেন মার্কিন দূতাবাসে। শিওচুন এবং ওয়াং ইয়াং ভিসা পেয়ে গেলেও বাদ পড়ে যায় তংছিং। কিন্তু যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শুধু শিওচুন।
প্রেমের টানে ভিসা পেয়েও যুক্তরাষ্ট্র যাত্রা বাতিল করেন ওয়াং ইয়াং। 小俊，最近我上课很忙，学生们喜欢我。 এদিকে তংছিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি শেষ করে শিক্ষক হিসেবে রয়ে যান নিজ বিশ্ববিদ্যালয়ে। স্বল্প বেতনের শিক্ষকতার পাশাপাশি একটু বাড়তি রোজগারের জন্য টিউশনি শুরু করলেন তংছিং, আর এতেই কাল হলো তার। 当天他就被请出了教师宿舍。 আইন বহির্ভূত কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের চাকরিটাও চলে গেল। 他们就可以做一整天。 革新的。 কোনো উপায় না পেয়ে নিজেই একটি কোচিং সেন্টার দিয়ে বসেন তংছিং। বিনয়ী ব্যবহার ও সুন্দর শিক্ষাদানের কারণে তার কোচিংয়ের সুনাম ছড়িয়ে পড়ে চারপাশে। 今天我们讲这个救护车 ambulance。You don't understand. I could have had class. তংছিংয়ের আমন্ত্রণে তার কোচিংয়ে যোগ দেন লাভার বয় খ্যাত ওয়াং ইয়াং। যুক্তরাষ্ট্রে খুব একটা সুবিধে করতে না পেরে দেশে ফিরে এসে শিওচুনও যোগ দেন এই কোচিংয়ে। 请大家用掌声来欢迎孟老师。 তিনজনের এই সম্মিলিত উদ্যোগের নাম নিউ ড্রিম, যারা শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নের পাশাপাশি কাজ করেন বিদেশে অধ্যয়নের স্বপ্ন পূরণে। 掌声，在绝望中寻求希望。 তংছিংয়ের রসাত্মক পাঠদান পদ্ধতি, মং শিওচুনের যুক্তরাষ্ট্র জীবনের অভিজ্ঞতা এবং ওয়াং ইয়াংয়ের সিনেমার মাধ্যমে সৃজনশীল পাঠদান আকর্ষণ করে শিক্ষার্থীদের। সফলতার পথে যাত্রা করে নিউ ড্রিম। 反而升职了。不是你为什么连开除一个人的勇气都没有呢？ কিন্তু সফলতার শুরুতেই বিচ্ছেদ ঘটে নিউ ড্রিমের। চিন্তাধারায় মিল না থাকায় প্রতিষ্ঠান ত্যাগ করেন শিওচুন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এডুকেশনাল টেস্টিং সার্ভিস অথরিটি মামলা করে নিউ ড্রিমের বিরুদ্ধে। অভিযোগ অনুমোদন ছাড়া পাঠ্যপুস্তক ব্যবহার। 快打电话报警！ আমেরিকান ড্রিমারদের এই প্রতিষ্ঠানের শেষ পরিণতি সম্পর্কে জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি। 好，那就摊开说吧。 2013 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি আপনাকে নিয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের সেই সোনালী সময়ে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে। চাইছেন।